সো এই ভিডিওতে আমরা সংগঠন ক্রমমাত্রা পড়ব। তো সংগঠন মানে তো বুঝোই, সংগঠন বিভিন্ন হইতে পারে, রাজনৈতিক সংগঠন আছে, সাংস্কৃতিক সংগঠন আছে। সো এই সংগঠনগুলো কিন্তু একজনের হইতে পারে, অনেকজনের হইতে পারে। যেমন আমাদের নেতা খায়রুল দেওয়ান কিন্তু একা একটা সংগঠন, জনকল্যাণ পার্টি। সেরকম আমরা যেহেতু বায়োলজি পড়তেছি, তো রাজনৈতিক সংগঠন নিয়ে পড়াশোনা করব না। আমরা মূলত পড়ব কোষীয় সংগঠন বা কোষের সংগঠন। সো সংগঠন ক্রমমাত্রা, এটা কিসের সংগঠন? কোষের। এবং কোষের সংগঠনের মূলত 4টা ক্রমমাত্রা নিয়ে আমরা পড়াশোনা করব। সো এইগুলো পড়ার আগে আমাদের 4টা জিনিস শিখতে হবে। এর মধ্যে বেশিরভাগগুলোই পড়ছো, জাস্ট রিক্যাপ করো। 1 নাম্বার হচ্ছে কোষ। এখন কোষ কি? কোষ তো অবশ্যই চিনো, জীবদেহের গঠন ও কার্যকরী একক হচ্ছে কোষ। তো কোষ নিয়ে নতুন কিছু বলার কিছু নাই। টিস্যু, 2 নাম্বার হচ্ছে টিস্যু। সো টিস্যু কি? এটা অবশ্যই তোমরা সুন্দর সংজ্ঞা পড়ছো। সেটা হচ্ছে যে কি, অনেকগুলো কোষ একত্রিত হয়ে যখন সেম একটা কাজ করে তখন তাকে বলা হয় টিস্যু। ঠিক আছে? তো ধরো আমি চিত্র দিয়ে বোঝাই। ধরো এটা একটা কোষ, আর টিস্যু হচ্ছে কি, কয়েকটা কোষ একসাথে হয়ে সেম কাজ করতেছে। একটা কোষ যদি একসাথে হয়ে উল্টাপাল্টা কাজ করে তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু টিস্যু বলা যাবে না। কয়েকটা কোষ একসাথে হয়ে একই রকম কোষ, কিন্তু উল্টাপাল্টা কোষ না, একই রকম কোষ একসাথে হয়ে যখন একই রকম কাজ করে তখন তাকে আমরা টিস্যু বলতে পারি। তো এক্ষেত্রে একই রকম যে কাজ করতে হবে, এখন এটা তো আর সিগন্যাল না দিলে করবে না। কোষ কীভাবে বুঝবে যে একই রকম কাজ করতে হবে? ঠিক আছে? তো এইটার জন্য এইরকম যখনই একটা কোষের মানে একাধিক সংখ্যক কোষকে সেম একটা কাজ করাতে হবে অথবা নির্দিষ্ট কোনো কাজ করাতে হবে, তখন অবশ্যই তাদের মাঝখানে স্নায়ু সংযোগ দিতে হবে। ধরো এটা হচ্ছে স্নায়ু। ঠিক আছে? তো এটা হচ্ছে স্নায়ু সংযোগ দিতে হবে। এবং এই স্নায়ুটা আবার একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। অনেকের ক্ষেত্রে হয় না, উন্নত প্রাণীর ক্ষেত্রে হয়। তো যখনই আমরা যখনই একাধিক কোষকে একই রকম কাজ করাবো, তখন অবশ্যই একটা কি স্নায়ু থাকতে হবে, না হলে কিন্তু কোষগুলো বিক্ষিপ্তভাবে কাজ করবে। তো 3 নাম্বার যেটা শিখতে হবে সেটা হচ্ছে কোষ, টিস্যু। একটা হচ্ছে কি অঙ্গ। অঙ্গ কি? যখন অনেকগুলা টিস্যু একত্রিত হয়ে সেম কোনো কাজ করে তখন তাকে বলা হয় অঙ্গ। মানে সেম আস্তে আস্তে মানে ছোট থেকে আমরা বড়তে যাচ্ছি। তো সেমভাবে অঙ্গ কীভাবে, এরকম অনেকগুলো তোরা টিস্যু একত্রিত হয়ে একটা অঙ্গ গঠন করছে। যেমন আমাদের হাত একটা অঙ্গ। হাতের মাঝখানে অনেকগুলো টিস্যু আছে না, বিভিন্ন স্নায়ু টিস্যু আছে, অস্থি টিস্যু আছে, আবার মাংসপেশি আছে। বুঝছো? তো এরকমভাবে অঙ্গ গঠন করছে। অঙ্গের ক্ষেত্রেও সেম, যখন অনেকগুলা টিস্যু একত্রিত হয়ে মানে একই রকম কাজ করবে তখন তো অবশ্যই তার মাঝখানেও একটা স্নায়ু সংযোগ দিতে হবে। সো আমাদের দেহের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু স্নায়ু পৌঁছায় আর কি মোটামুটি। সো এরকম অঙ্গ আশা করি বুঝতে পারছো। পরটা হচ্ছে তন্ত্র। তন্ত্র সেম। তন্ত্র হচ্ছে অনেকগুলো অঙ্গ যখন একত্রিত হয়ে একই একটা নির্দিষ্ট কাজ করে তখন তাকে বলা হয় তন্ত্র। তন্ত্রের ক্ষেত্রেও সেম, স্নায়ু সংযোগ থাকতে হবে। যেমন হচ্ছে শ্বসনতন্ত্র। তো শ্বসনতন্ত্রে কিন্তু ফুসফুস আছে, গলবিল আছে, কণ্ঠনালী আছে। তো এটা কিন্তু আলাদা আলাদা টিস্যুর মাধ্যমে গঠিত, আলাদা আলাদা অঙ্গ। কিন্তু এই সবগুলো অঙ্গ মিলে কি করতেছে? আমাদের শ্বাস প্রশ্বাস বা শ্বসন মানে শ্বসনে কাজ করতেছে আর কি। তো এটা হচ্ছে শ্বসন তন্ত্র। এরকমভাবে আমাদের স্নায়ুতন্ত্র থাকে, পরিপাকতন্ত্র আছে, প্রজনন তন্ত্র আছে। তো এরকম বিভিন্ন তন্ত্র আছে। ঠিক আছে? সো এইগুলো আমরা বুঝলাম। সো এখন আমরা সংগঠন ক্রমমাত্রায় পড়বো আর কি। সো এইখানে সংগঠন ক্রমমাত্রার মধ্যে মাত্রা আছে 4টা। একটা হচ্ছে কোষীয় মাত্রা। আরেকটা হচ্ছে কোষ টিস্যু মাত্রা। কোষীয় মাত্রা, কোষ টিস্যু মাত্রা। পরেরটা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রা, লেখলাম না, বইয়ে লেখা আছে। পরেরটা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা। কোষীয় মাত্রা, কোষ টিস্যু মাত্রা, টিস্যু অঙ্গ মাত্রা, অঙ্গতন্ত্র মাত্রা। সো এগুলো কি? এগুলো হচ্ছে যখন কোনো প্রাণীতে শুধুমাত্র কোষ থাকে, কোনো টিস্যু থাকে না, তখন তাকে বলা হয় কোষীয় মাত্রা। এগুলোর সংজ্ঞা কখনো আসে না, দরকার নাই, জাস্ট বুঝলেই হইল। এগুলোর মেইনলি উদাহরণগুলো মুখস্থ রাখতে হয় এবং কোন তথ্যগুলো মুখস্থ রাখতে হয় এটা আমি বলে দিব। সেগুলো হচ্ছে কি কোষীয় মাত্রা। যেমন ধরো
পরিফেরা। সো পরিফেরা আমরা এখনও পড়ি নাই, বা হয়তো অনেকে পড়ছো, আমি তো সিকোয়েন্সে বানাইতেছি, হয়তো পড়ো নাই। সো পরিফেরা আমরা পড়বো একটু পরে। পরিফেরা, ডায়রিয়া, প্লাটিহেলমিনথেস, মিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানালিডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এগুলো সিকোয়েন্সে মুখস্থ রাখতে হবে। এগুলো হচ্ছে পর্বের নাম, এগুলো পর্ব নিয়ে আমরা একটু পরে পড়বো। সো এগুলো মুখস্থ রাখতে হবে, এই যেগুলো বললাম, ঠিক আছে। তো পরিফেরা হচ্ছে সবচেয়ে সরলতম প্রাণী পর্বগুলোর মধ্যে। এর কোনো অঙ্গ মানে থাকে না, টিস্যু হয় না, কোনো তন্ত্র থাকে না, শুধুমাত্র কোষ দ্বারা প্রাণীটা গঠিত। আমি যদি আঁকি অনেকটা এরকম হবে, দেখি আঁকতে পারি কিনা। ধরো এরকম মানে কোষগুলা সরানো ছিটানো থাকে, এরকম পড়ে রাখলাম। ধরো সরানো ছিটানো আছে, এরকম আর কি একটা প্রাণী গঠন হইলো। ধরো এগুলো কোষ, এগুলো হচ্ছে এক একটা কোষ, সেপারেট কোষ। তো এই কোষগুলোর বিভিন্ন কাজ থাকে, ঠিক আছে। এটা আমরা কেন তেমন একটা বুঝাইতেছি না, কারণ এই টপিকগুলো সিম্পল টপিক, এগুলো মেইনলি উদাহরণ মুখস্থ রাখলে হয়। যখন তুমি পরিফেরা পড়বা, যখন তুমি হাইড্রা পড়বা, যখন তুমি অন্যান্য প্লাটিহেলমিনথেস পড়বা, তখন এগুলো অটোমেটিক বুঝতে পারবা। তো শুধু শুধু আমি চাচ্ছি না যে পরের টপিক এখানে টেনে এনে বুঝায় শুধু শুধু মানে সিম্পল একটা টপিককে কমপ্লেক্স করতে। আমি জাস্ট এমনি বুঝাইতেছি আর কি, যা, ঠিক আছে। এটা তুমি এমনিতেই বুঝতে পারবা। ধরো এটা হচ্ছে একটা কোষ। তো এই কোষের ক্ষেত্রে, সরি, এটা একটা পরিফেরা পর্বের প্রাণী। সো এর কিন্তু প্রত্যেকটা কোষ সেপারেটলি কাজ করতেছে। এক একটা কোষ মানে একটার সাথে আরেকটা কানেক্টেড না। কারণ কি? কারণ এটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, ঠিক আছে। একটার সাথে আরেকটা কানেক্টেড না, সেপারেটলি কাজ করতেছে। এটা মূলত মানে রাসায়নিক উদ্দীপনার মাধ্যমে কাজ করে, ঠিক আছে। এরকম এদিক দিয়ে এরকম ছিদ্র থাকে, এই ছিদ্রের মধ্য দিয়ে পানি প্রবাহিত হয়, বিভিন্ন পুষ্টি বস্তু প্রবাহিত হয়। তো যখন এই পানি প্রবাহ দরকার পড়ে, তখন এগুলো সংকুচিত হয় কোষগুলো, ঠিক আছে। কিন্তু কোষগুলো একটার সাথে একটা কানেক্টেড না, রাসায়নিক উদ্দীপনার মাধ্যমে কাজ করে। তো এটা একটা সরলতম একটা প্রাণী পরিবারা বা স্পঞ্জ এটা, ঠিক আছে। তো এইগুলো মেইনলি উদাহরণ মুখস্থ রাখলেই হয়। তো কোষীয় মাত্রার উদাহরণ হচ্ছে পরিফেরা, অতটুকু মুখস্থ রাখলেই হবে। কোষীয় মাত্রা হচ্ছে পরিফেরা। রাষ্ট্রটা কোথায়? ঠিক আছে, পরিফেরা। আর এই যে পরিফেরা পর্ব বা কোষীয় মাত্রা যে প্রাণীগুলোর মধ্যে থাকবে, অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীগুলোর মধ্যে, এগুলোর কোষের মধ্যে নির্দিষ্ট শ্রম বন্টন দেখা যাবে। যেমন কিছু কোষ থাকবে খাদ্য মানে পানি পরিবহনের সময় কাজে লাগবে, কিছু বস্তু থাকবে একটু মানে নড়াচড়ার ক্ষেত্রে কাজে লাগবে, এরকম শ্রম বন্টন দেখা যায়। তো দুইটা তথ্য, কোষীয় মাত্রার ক্ষেত্রে নির্দিষ্ট মানে শ্রম বন্টন দেখা যাবে, আর এটা হচ্ছে যে উদাহরণ হচ্ছে পরিফেরা, অতটুকু মুখস্থ রাখলে হইল, ঠিক আছে। পরে একটা হচ্ছে কোষ টিস্যু মাত্রা। সো কোষ টিস্যু মাত্রা কি? কোষ টিস্যু মাত্রা হচ্ছে এই এই যেসব প্রাণীর দেহে কোষও আছে আবার টিস্যু আছে, এইসব প্রাণীকে বলা হয় কোষ টিস্যু মাত্রার প্রাণী। আর যেমন আমি যদি উদাহরণ দিই, এটা হাইড্রা যদিও হতে পড়া নাই দ্বিতীয় অধ্যায়টা, মানে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট আর কি, হাইড্রা। সো হাইড্রাতে দেখা যায় কিছু কোষ থাকে, এরা স্বাধীনভাবে কাজ করে, যেমনটা আমরা কোষীয় মাত্রা দেখছিলাম। কিন্তু আবার কিছু কোষ থাকে যারা একত্রিত হয়ে সেম কাজ করে, এদেরকে আবার আমরা, তার মানে কি, একত্রিত হয়ে যদি সেম কাজ করে, এদেরকে আমরা টিস্যু বলতে পারি। যেমন হাইড্রা যদি আঁকার চেষ্টা করি, অনেকটা সেম চিত্র দিয়ে বুঝাই দিই। তোরা এটা হচ্ছে হাইড্রার কোষ। সো হাইড্রার বাইরে এই দিকে কিন্তু এপিডার্মাল কোষ থাকে, ঠিক আছে, এপিডার্মাল সেল। তো এই যে এপিডার্মাল সেলগুলো, এগুলো হইতেছে মনে করো মানে দেহা আবরণ হিসেবে কাজ করে বা পুষ্টি কোষ হিসেবে কাজ করে। তো এগুলো মূলত সেম টাইপের কোষ, এবং এগুলো পরস্পরের সাথে স্নায়ু দ্বারা মানে সংযুক্ত থাকে। তো এইগুলা বিভিন্ন হাইড্রা যখন নড়াচড়া করে, এগুলো একত্রিত একটা মানে স্পন্দনের মতো হয়, এটা একটা ছন্দে এরা নড়াচড়া করে, যার ফলে হাইড্রা মানে নড়াচড়া করতে পারে আর কি। তবে এই ক্ষেত্রে এই যে হাইড্রার বাইরের দিক দিয়ে অথবা কোর্সিকা থেকে দিক দিয়ে, কোর্সিকাতে এই কিছু কিছু কোষ থাকে, এগুলোকে বলা হয় নিডোসাইট। পরবর্তীতে পড়বা, এই নিডোসাইটগুলো হচ্ছে একটা দংশন কোষ। মানে কোনো একটা কিছুকে পেঁচায় ধরলে এই নিডোসাইটগুলো মানে বিঁধে যায় আর কি, বিষ থাকে এর মাঝখানে, হিপনোটক্সিন থাকে। সো এই যে নিডোসাইটগুলো, এগুলো হচ্ছে বিঁধে যায়। এগুলো আবার সেপারেট কোষ, মানে স্বাধীন কোষ। এগুলা যদি কোনো জায়গায় টাচ করে, তাহলে সেপারেটলি মানে একা একাই বিঁধে যাবে। এইটার সাথে এই নিডোসাইট আর এই নিউরোসাইটের সাথে কোনো সম্পর্ক নাই, মানে এই দুইটা কানেক্টেড না। তার মানে এটা জিনিস দেখতে পারলাম, এই যে হাইড্রা বা এই যে নিডারিয়া পর্বের প্রাণী, এই পর্বের প্রাণীতে কোষও আছে আবার টিস্যু আছে। এই কারণে এটাকে বলা হয় কি, কোষ টিস্যু মাত্রার প্রাণী, ঠিক আছে। অর্থাৎ যেসব প্রাণীতে টিস্যু থাকবে আবার কোষও থাকবে, এদেরকে বলা হবে কোষ টিস্যু মাত্রা। উদাহরণ নিডারিয়া পর্বের সকল প্রাণী, পরিফেরা গেলো, নিডারিয়া গেলো, মানে এটা সিকোয়েন্সে যাইতেছে, আমি লাস্টটা দেখাবো।
তো পরবর্তীতে নিডারিয়া পর্বের থেকে আর কিছুই দেখা নাই। ঠিক আছে, তো এটা গেল কি কোষ টিস্যু। এখন হচ্ছে টিস্যু অঙ্গ, সেম মানে সিম্পল, এখন তো বুঝতে পারতেছো। অর্থাৎ কি যেসব প্রাণীতে একই সাথে কি টিস্যু থাকবে আবার অঙ্গ থাকবে, এগুলোকে বলা হবে কি, এগুলোকে বলা হবে টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। এর উদাহরণ হচ্ছে প্লাটি হেলমিনথাস। লিখি প্লেট হেলমিনথেস, এগুলার ব্যাখ্যা আমরা করবো। দেখো প্লেট মানে হচ্ছে কি চ্যাপ্টা, আর হেলমিন্থ মানে হচ্ছে কৃমি। তারপর প্লেট হেলমিনথেস বা প্লাটি হেলমিনথেস মানে হচ্ছে চ্যাপ্টা কৃমি। এগুলো হচ্ছে এরকম চ্যাপ্টা কৃমি, বুঝছো? এগুলো হচ্ছে এরকম কি চ্যাপ্টা কৃমি। এগুলো নিয়ে বিস্তারিত করবো, তো তাই বেশি আলোচনা আমার করতে ভালো লাগতেছে না আর কি। কারণ এগুলো নিয়ে এখন বেশি কমপ্লেক্স কথা বললে তোমাদের কাছে কঠিন লাগবে। শুধু শুধু একটা ইজি টপিককে কঠিন বানাতে যাচ্ছি না আর কি। সেটা হচ্ছে কি প্লাটি হেলমিনথেস। তো প্লাটি হেলমিনথেসে কী হয়, এদের নির্দিষ্ট কিছু অঙ্গ থাকে, আবার কিছু টিস্যু থাকে। যেমন ধরি এদের জননাঙ্গ থাকে, তিনটা জিনিস মুখস্থ রাখবা। টিস্যু অঙ্গমাত্রার প্রাণীতে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে কি জননাঙ্গ, একটা হচ্ছে চক্ষু বিন্দু, আর একটা হচ্ছে প্রোবোসিস। এটা তো চিনই, ঠিক আছে। এখন দেখো এই তো নামে শেষে অঙ্গ আছে, তার মানে কি অবশ্যই একটা অঙ্গ, জনন অঙ্গ। আবার চক্ষুবিন্দু কি, এগুলো হচ্ছে চক্ষুবিন্দু, ছোটো ছোটো দেখতেছো। চক্ষুবিন্দু এবং চোখের মাঝখানে পার্থক্যটা কি? চক্ষুবিন্দু এবং চোখের মাঝখানে পার্থক্য হলো চোখ একটা কমপ্লেক্স গঠন, অনেক জটিল একটা গঠন। এখানে আলো প্রতিফলিত হয়, প্রতিসরিত হয়, মানে লেন্স থাকে। কিন্তু চক্ষুবিন্দুতে কোনো লেন্স থাকে না। আর এই চক্ষুবিন্দু দ্বারা শুধুমাত্র এরা নির্দিষ্ট ডিরেকশন যেতে পারে, বুঝতে পারে যে না ডিরেকশন ঠিক আছে এইটা। আর একটা কাজ করতে পারে যে আলো আছে নাকি অন্ধকার আছে এটা বুঝতে পারে, আর কিছুই করতে পারে না। বাট আমরা চোখ দিয়ে সব কিছু দেখতে পারি, আরে কিন্তু দেখতে পারে না, বুঝছো? জাস্ট আলো অন্ধকার বুঝতে পারে আর ডিরেকশনটা বুঝতে পারে। আর প্রোবোসিস হচ্ছে যে এরকম, এই যে এই দুইটা সুরের মধ্যে দেখতেছো, এটা হচ্ছে প্রোবোসিস। ঠিক আছে, হাতির সুর, এটা একটা প্রকারের প্রোবোসিস আর কি। যদিও এটা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, এটা পরে বলতেছি। এটা হচ্ছে প্রোবোসিস, তার মানে টিস্যু অঙ্গমাত্রার প্রাণীতে জননাঙ্গ, চক্ষুবিন্দু, প্রোবোসিস থাকে, এগুলো হচ্ছে অঙ্গ। আবার কিছু এইগুলো হচ্ছে অঙ্গ, আবার কিছু টিস্যু থাকে, পেশি টিস্যু থাকে, এগুলো কিন্তু অঙ্গ গঠন করে না। ঠিক আছে, তো জাস্ট মুখস্থ রাখো যে এইসব প্রাণীতে প্লাটি হেলমিনথেসে টিস্যু অঙ্গমাত্রার প্রাণীতে জননাঙ্গ, চক্ষুবিন্দু, প্রোবোসিস থাকে। এই তিনটা মুখস্থ রাখতে হবে। আর উদাহরণ হচ্ছে প্লাটি হেলমিনথেস পর্বের সকল প্রাণী। ঠিক আছে, সো এখন এইগুলো যদি বুঝে থাকো তাহলে তো আর অঙ্গতন্ত্রটা বুঝাইতে হয় না। প্লাটি হেলমিনথেস থেকে শুরু করে, মানে এরপর থেকে শুরু করে একেবারে কর্ডাটা পর্যন্ত সবাই অঙ্গতন্ত্রের মাত্রার প্রাণী। অঙ্গতন্ত্রের মাত্রার প্রাণী কাকে বলে? যেসব প্রাণীতে একই সাথে অঙ্গ থাকে এবং তন্ত্র থাকে তাদেরকে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী বলে। যেমন আমরা মানুষ, আমাদের দেহে কিন্তু অঙ্গ আছে, যেমন হাতের একটা অঙ্গ, আবার তন্ত্র আছে, যেমন শ্বসন তন্ত্র, প্রজনন তন্ত্র। ঠিক আছে, প্লাটি হেলমিনথেসের ক্ষেত্রে কিন্তু জননাঙ্গ ছিল, জননতন্ত্র কিন্তু ছিল না। আমাদের কিন্তু জননাঙ্গ আছে, জননতন্ত্র আছে। আমাদের জননাঙ্গ হচ্ছে প্রজননতন্ত্রের একটা অংশ, কিন্তু প্লাটি হেলমিনথেসের ছিল শুধুমাত্র জননাঙ্গ, ওর কিন্তু কোনো তন্ত্র ছিল না, বুঝছো? এটার ব্যাপারে পেস লাগাও না। তো অঙ্কতন্ত্র আর কি বুঝাবো, বুঝে ফেলছো আশা করি। সো এই অঙ্কতন্ত্র মাত্রার প্রাণীটা প্রথম লক্ষ্য করা যায় নিমার্টিয়ান নামক সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে। এই অঙ্গতন্ত্র মাত্রার গঠনটা প্রথম লক্ষ্য করা যায়। মানে এরকম না যে, মানে এটা হচ্ছে কীভাবে লক্ষ্য করছে, এটা জীবাশ্মের মাধ্যমে লক্ষ্য করছে। জীবাশ্ম পরীক্ষা করে দেখছে না এদের মধ্যেও মানে অঙ্গতন্ত্রটা ছিল, মানে সবার আগে এরকম হয়েছে আর কি। এটা পরবর্তীতে বুঝতে পারবা। মানে এটা হচ্ছে প্রাচীনতম অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। নিমার্টিয়ান কোনটা? এটা হচ্ছে মানে মেরিন ওয়ার্ম, মানে সামুদ্রিক যে কৃমি আছে, এটা ইউটিউবে দেখতে পারো। এগুলোর আবার প্রোবোসিস থাকে, যদিও প্রোবোসিসটা ওটার মানে টিস্যু অঙ্গর বৈশিষ্ট্য, বাট এটারও কিন্তু একটা প্রোবোসিস থাকে, একটু বড় প্রোবোসিস। তো এটা মূলত আর কি টিস্যু মানে অঙ্গতন্ত্র মাত্রার প্রথম প্রাণী আর কি, মানে প্রথম প্রাণী গোষ্ঠী। সো এতটুকুই ছিল। সো আমি পুরো জিনিসটা যদি আরেকবার রিক্যাপ করার আগে দেখি কিছু বাদ পড়ছে কিনা। কিছুই বাদ পড়ে নাই। ঠিক আছে, আর এইটা হচ্ছে মানে যত নিচে নামবা অত হচ্ছে কি উন্নত প্রাণী বৈশিষ্ট্য। সো এখানে আমি যদি পুরোটা রিক্যাপ করি তাহলে কোষীয় মাত্রা, যেসব প্রাণী শুধুমাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে কোষীয় মাত্রা প্রাণী বলে। এদের মধ্যে নির্দিষ্ট শ্রমবণ্টন দেখা যায়। উদাহরণ হচ্ছে পরিফেরা। ঠিক আছে, 2 নাম্বার কোষ টিস্যু, সেটা হচ্ছে
যেসব প্রাণী শুধু কোষ এবং টিস্যু উভয় দ্বারা গঠিত তাদেরকে কোষ টিস্যু মাত্রার প্রাণী বলে। উদাহরণ হচ্ছে নিডারিয়া, পরিফেরা, তারপর হচ্ছে কি নিডারিয়া। পরে একটা উদাহরণ হচ্ছে প্লাটিহেলমিনথেস। আর প্লাটিহেলমিনথেস থেকে একেবারে কর্ডাটা পর্যন্ত হচ্ছে কি অঙ্গতন্ত্রের মাত্রার গঠন, মানে সিরিয়ালি সিকোয়েন্সটা গেছে আর কি। এই মানে পর্বগুলোর নাম মুখস্থ রাখতে হবে আর কি। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানলেডা, একেনোডার্মাটা, কর্ডাটা, একেনোডার্মাটা, কর্ডাটা, ঠিক আছে, এই পর্যন্তই। সো এগুলা। আর এটার উদাহরণ হচ্ছে কি নিডারিয়া, নিডারিয়া পরিবার সকল প্রাণী যেমন হাইড্রা। অঙ্গতন্ত্র টিস্যু অঙ্গমাত্রার উদাহরণ হচ্ছে প্লাটিহেলমিনথেস। এদের মধ্যে স্পেশালি মুখস্থ রাখতে হবে জননাঙ্গ, চক্ষুবিন্দু, প্রবোসিস, এই তিনটা থাকে, ঠিক আছে। আর অঙ্গতন্ত্র মাত্রার প্রাণীর উদাহরণ হচ্ছে প্লাটিহেলমিনথেসের পর থেকে সমস্ত প্রাণী কর্ডাটা পর্যন্ত, এবং নিমার্টিয়ার নামক সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে প্রথম এই গঠনটা লক্ষ্য করা যায়, ঠিক আছে, এই পর্যন্তই।